প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। আমি খোকন কুমার দাস শঙ্কর। আজ তোমাদের অনলাইন তৃতীয় পর্বের ক্লাস আমি নিব, অর্থাৎ আমার তৃতীয় ক্লাস। আজ উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়ের হিসাবের বৈষম্য থেকে একটি উদ্দীপক নিয়েছি। এই উদ্দীপকের মাধ্যমে আজকে আমি তোমাদের খতিয়ান হিসাব সম্পর্কে আবার ধারণা প্রদান করব। আবার বলছি এই কারণে যে ইতিপূর্বে আমরা কলেজের রেগুলার ক্লাসে আমরা এই বিষয়ে আলোকপাত করেছি। এছাড়াও আজকে থাকবে নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা কিভাবে প্রস্তুত করতে হবে, প্রায়োগিক বিষয়। তো আমরা এই সম্পর্কে একটি উদ্দীপক দেখব। দেখো, মনিটরে তোমাদের সামনে উদ্দীপকটি দেওয়া আছে। উদ্দীপকটি তোমাদের বইয়ের আলোকে, উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান তোমাদের যে কলেজ পাঠ্য বই, এর আলোকে এটা তৈরি করা হয়েছে। তো আমরা দেখি, সরাসরি উদ্দীপকে চলে যাই। লক্ষ্য করো উদ্দীপকটি। রূপসী বাংলা ট্রেডার্সের 2020 সালের মে মাসের লেনদেনগুলো নিম্নরূপ। 2020 মে 1 নগদ উদ্বৃত্ত 60,000 টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত 75,000 টাকা। মে 5 10% বার্তায় ধারে পণ্য ক্রয় 50,000 টাকা। মে 8 5% বার্তায় নগদে পণ্য বিক্রয় 30,000 টাকা। মে 13 অফিসের জন্য আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, চেকে পরিশোধ। মে 15 তারিখ কমিশন পাওয়া গেল 2,000 টাকা। মে 18 তারিখ মে মাসের 5 তারিখের দেনা 5% বার্তায় 42,750 টাকা পরিশোধ করা হলো। মে 12 তারিখ 10% বার্তায় নগদ ক্রয় 30,000 টাকা। 24 তারিখ দেবাশিসের নিকট হতে 57,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 54,720 টাকা আদায় হলো। 26 তারিখ পুরাতন অফিস সরঞ্জাম বিক্রয় 12,000 টাকা। 29 তারিখ নগদ বার্তা পাওয়া গেল 2,000 টাকা। 30 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো 25,000 টাকা। এই ছিল আমাদের উদ্দীপক। এখন ক অংশে চাওয়া হয়েছে ক্রয় হিসাব ও ব্যাংক হিসাব প্রস্তুত করো। খ অংশে চাওয়া হয়েছে উপরিযুক্ত লেনদেন থেকে একটি নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করো। গ অংশে চাওয়া হয়েছে উপরিযুক্ত লেনদেন থেকে একটি নগদ প্রদান জাবেদা তৈরি করো। তো আমরা শুরু করব প্রথম অংশ, ক, ক্রয় হিসাব ও ব্যাংক হিসাব প্রস্তুত করো। খতিয়ান। খতিয়ান আমরা জানি যে খতিয়ান হিসাবের পাকা বই। প্রথমে লেনদেনগুলো জাবেদায় লিপিবদ্ধ হয় এবং জাবেদা থেকে সমজাতীয় লেনদেনগুলো পাকাপাকিভাবে যে বইতে রাখা হয় সেটি হচ্ছে খতিয়ান। খতিয়ানের একটি নির্দিষ্ট শিরোনাম থাকে। প্রত্যেকটি খতিয়ান সেই শিরোনামের অধীনে সাজিয়ে লিখতে হয়। তো আমরা খতিয়ান দুইভাবে প্রস্তুত করে থাকি। একটি হচ্ছে টি ছকে, আরেকটি হচ্ছে চলমান জের ছকে। আমরা উভয়টিই দেখব। তো আমরা শুরু করি। প্রথমে আমাদের আছে ক্রয় হিসাব। তো যেহেতু এইখানে আমি খতিয়ান তোমাদের শেখাচ্ছি, জাবেদা তৈরি করার পরে খতিয়ান প্রস্তুত করা হয়। তো আমরা এর আগের ক্লাসে জাবেদার সম্পর্কে আলোচনা করেছি এবং আমরা একটি জাবেদার প্রায়োগিক বিষয় দেখেছিলাম। আজকে আমি জাবেদা তোমাদের বলবো, তারপর খতিয়ানে কিভাবে সেটা লিখতে হবে বা পোস্টিং দিতে হবে সেটা আমরা জানব। জাবেদা থেকে যখন খতিয়ানে লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় পোস্টিং। তো আমরা প্রথমে টি ছকে খতিয়ান হিসাব প্রস্তুত করব। একটু আমরা দেখি টি ছক আমাদের সামনে। লক্ষ্য করো টি ছক। টি ছকে ডেবিট এবং ক্রেডিট দুইটি দিক থাকে। ডেবিট দিকে 4টি কলাম এবং ক্রেডিট দিকে 4টি কলাম। আমি কলামগুলো দেখাচ্ছি। ডেবিট তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। ক্রেডিট তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এটা হলো ট্রেডিশনাল সিস্টেম। হিসাব বিজ্ঞানের ট্রেডিশনাল সিস্টেমে খতিয়ান তৈরি করার নিয়ম এই ছকে তৈরি করা হয়, টি ছকে। এখন আমরা যে খতিয়ান করব সেই খতিয়ানের একটি নির্দিষ্ট শিরোনাম থাকবে। এইখানে শিরোনাম কি, আমরা কোন খতিয়ান তৈরি করব? ক্রয় হিসাব। তাহলে ক্রয় হিসাব নামে আমরা শিরোনাম দিব। এরপরে বাম পাশে আছে দেখো তারিখ,
বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা। এখন টি ছকে আমি যেই খতিয়ান আমরা প্রস্তুত করব, জাবেদায় যদি সংশ্লিষ্ট শিরোনামটি ডেবিট হয় তাহলে ডেবিট দিকে আমরা পোস্টিং দিব এবং নাম আসবে বিপরীত, অর্থাৎ ক্রয় যদি ডেবিট হয় তাহলে নাম আসবে ক্রেডিটে যেই খাতের নাম আছে সেটি লিখব। কোন দিকে লিখব? ডেবিট দিকে। যেহেতু ক্রয় ডেবিট, ডেবিট দিকে, কিন্তু নাম লিখব আমরা ক্রেডিট খাতটির। একইভাবে কোনো লেনদেনে যদি ক্রয় ক্রেডিট হয় তাহলে আমরা ক্রেডিট দিকে লিখব, নাম হবে ডেবিট খাতের। তো আমরা দেখি এখানে ক্রয়, ক্রয় বলতে পণ্য ক্রয়কে বোঝাবে, যা পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয়েছে সেটি ক্রয়। কিন্তু যদি আসবাবপত্র ক্রয় করা হয় বা অন্য কোনো সম্পদ ক্রয় করা হয় সেটা ক্রয় হিসাবে বিবেচিত হবে না, কেননা সেটা ব্যবহারের জন্য ক্রয় করা হয়েছে, সেটা ক্রয় হিসাবে আসবে না। শুধুমাত্র পণ্য ক্রয় বা পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে যদি কিছু ক্রয় করা হয় সেটা ক্রয় হিসাবে আসবে। তো আমরা উদ্দীপকটা দেখেছি, উদ্দীপকের 5 তারিখে লক্ষ্য করো যে 10% বাট্টায় ধারে পণ্য ক্রয় 50,000 টাকা। আমরা যদি এটার জাবেদা করি ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, তাহলে ক্রয় হিসাব ডেবিট, ডেবিট দিকে পোস্টিং হবে, ক্রেডিট খাত হচ্ছে কি প্রদেয় হিসাব। তাহলে মে 5, 2020 মে 5 প্রদেয় হিসাব, মোট ক্রয় 50,000 টাকা, এর 10% বাট্টা। আমরা জানি ক্রয় করার সময় যে বাট্টা সেটা কারবারি বাট্টা, কারবারি বাট্টায় জাবেদা বা খতিয়ানে লিপিবদ্ধ হয় না, শুধু ক্রয় মূল্য থেকে বাদ দিয়ে নিট ফিগারটি লিখতে হয়। তাহলে ক্রয় 50,000-এর 10% 5,000, 5,000 কারবারি বাট্টা বাদ দিয়ে নিট ক্রয় মূল্য 45,000, আমরা 45,000 লিখেছি। এরপরে আমরা যাব 22 তারিখ, লক্ষ্য করো 10% বাট্টায় নগদ ক্রয় 30,000 টাকা। তাহলে আমরা ওটার জাবেদা দেব ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 10% কারবারি বাট্টা, কারবারি বাট্টা আসবে 30,000-এর 10% 3,000 টাকা, আমরা বাদ দিয়ে নিট মূল্য পাবো 27,000 টাকা। তাহলে এক্ষেত্রেও ক্রয় ডেবিট, ডেবিট দিকে পোস্টিং হবে, নাম আসবে ক্রেডিট, নগদান হিসাব 27,000 টাকা। তাহলে আমাদের ক্রয় হিসাব সম্পর্কে উদ্দীপকে আর কোনো লেনদেন নেই, তাহলে ক্রয় হিসাবের পোস্টিং জাবেদা থেকে স্থানান্তর বা ট্রান্সফার করা হলো। এখন খতিয়ানে লেনদেন লিপিবদ্ধ করার পরে একটি নির্দিষ্ট সময় শেষে উভয় পাশের পার্থক্য বা জের বা ব্যালেন্স নির্ণয় করতে হয়। ব্যালেন্স যেই দিকে ছোট হবে সেই দিকে আমরা ব্যালেন্স সিডি অথবা উদ্বৃত্ত স্থানান্তরিত হয়েছে এই নামে আমরা লিখে থাকি। তাহলে প্রথমে খতিয়ানের আমরা ডেবিট দিক যোগ করব, যেহেতু ডেবিট দিক বড়, কত 72,000 টাকা। একই যোগফলে আমরা ক্রেডিট দিকে লিখলাম। এখন ক্রেডিট দিকে যেহেতু আর কোনো লেনদেন নেই তাহলে উভয় পাশের পার্থক্য কত 72,000, এটা ব্যালেন্স সিডি, অর্থাৎ উদ্বৃত্ত স্থানান্তরিত হয়েছে, ইংরেজিতে ব্যালেন্স ক্যারি ডাউন, উদ্বৃত্ত স্থানান্তরিত হইবে। এরপর আমরা ব্যালেন্স সিডি লেখার পরে পরবর্তী মাসের বা সংশ্লিষ্ট সময়ের পরের তারিখে, পরের শুরুর তারিখে আমরা সেটাকে আবার ব্যালেন্স বিডি হিসাবে দেখাবো। তাহলে মে মাসের পরের মাস জুন মাস, জুন মাসের 1 তারিখে আমরা ব্যালেন্স বিডি নামে সেই 72,000 টাকা দেখাবো। এরপরে আমরা আসি ব্যাংক হিসাব। খতিয়ান ব্যাংক হিসাব একই কথা, যে সকল জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট বা ক্রেডিট থাকবে সেই লেনদেনগুলো সংশ্লিষ্ট এই খতিয়ানে আমরা লিপিবদ্ধ করব। উদ্দীপকে মে 1 তারিখে ব্যাংক জমার উদ্বৃত্ত আছে 75,000 টাকা। ব্যাংক জমার উদ্বৃত্ত অর্থাৎ আমরা যখন মে মাসের হিসাব শুরু করি তখন ব্যাংকে জমানো টাকা আছে 75,000 টাকা, সেটা এই উদ্বৃত্ত নিয়ে আমরা ব্যাংক হিসাব শুরু করেছি। যখন আমরা কোনো খতিয়ান উদ্বৃত্ত নিয়ে শুরু করব তখন তাকে লিখতে হবে ব্যালেন্স বিডি অথবা উদ্বৃত্ত স্থানান্তরিত হইয়াছে। তাহলে 2020 সালের মে মাসের 1 তারিখে ডেবিট দিকে আমরা দেখালাম ব্যালেন্স বিডি 75,000 টাকা। এটা বিডি, এটা ডেবিট দিকে কেন আসলো? আমরা জানি সকল সম্পদ এবং সকল ব্যয়ের ডেবিট উদ্বৃত্ত হয়, তাই এটা সম্পত্তিবাচক। তাহলে সম্পত্তি সবসময় ডেবিট উদ্বৃত্ত, তাই এর প্রারম্ভিক ব্যালেন্সও ডেবিট দিকে লিপিবদ্ধ করতে হবে, খতিয়ানের ডেবিট দিকে লিপিবদ্ধ করতে হবে। ব্যালেন্স বিডি 75,000। এরপর আমরা দেখি মে 13 তারিখে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় 10,000 টাকা চেকে পরিশোধ। আমরা যদি সেটার জাবেদা করি তাহলে জাবেদা দিতে হবে
আসবাবপত্র হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট, ক্রেডিট দিকে পুস্টিং দিতে হবে, নাম আসবে বিপরীত আসবাবপত্র হিসাব, বিপরীত খাত আসবাবপত্র হিসাব কত 10,000 টাকা। এরপর আমরা দেখি উদ্দীপকে 30 তারিখ, মে মাসের 30 তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো 25,000 টাকা। তাহলে ব্যাংকে জমা দেওয়া হলো, আমরা যদি জাবেদা করি তাহলে হবে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে ব্যাংক হিসাব ডেবিট, ডেবিট দিকে লিখতে হবে 30,000 টাকা, 25,000 টাকা 30 তারিখে। তাহলে নগদান হিসাব নামে আমরা লিখব 25,000 টাকা। এরপর আমরা পোস্টিং শেষ হওয়ার পর আমরা দেখলাম ডেবিট দিক বড়, ডেবিট দিকে যোগফল আমরা লিখলাম 1 লক্ষ টাকা। একই যোগফল ক্রেডিট দিকে লিখলাম, এবং ক্রেডিট দিকের যোগফল লেখার পরে আমরা ক্রেডিট দিকে আমরা লেনদেন পেয়েছি 10,000 টাকা। তাহলে 1 লাখ টাকা থেকে 10,000 টাকা বাদ দিয়ে আমরা উদ্বৃত্ত পেলাম কত 90,000 টাকা। এটাকে আমরা ব্যালেন্স সিডি হিসাবে দেখিয়েছি। ব্যালেন্স সিডিকে আবার পরবর্তী মাসের শুরুতে আমরা ব্যালেন্স বিডি নামে দেখালাম 90,000 টাকা। তাহলে আমাদের খতিয়ানের উদ্বৃত্ত হয়ে গেল। এটা ছিল টি ছকের খতিয়ান। একই খতিয়ান আমরা আধুনিক বা চলমান জের ছকে আবার আমরা সেটা দেখাতে পারি। চলমান জের ছক আমরা উপরে যেভাবে ক্রয় হিসাব করেছি একইভাবে লক্ষ্য করো চলমান জের ছকে, চলমান জের খতিয়ান ক্রয় হিসাব, হিসাবের কোড নং। আমরা জানি খতিয়ানের এক নির্দিষ্ট শিরোনাম থাকে, শিরোনাম। চলমান জের ছকে প্রত্যেকটি হিসাবের কোড নাম্বার থাকে। এখানে কোড নাম্বার দেওয়া হয়নি, কিন্তু লেখা হয়েছে যদি কখনো বাস্তব ক্ষেত্রে খতিয়ানের প্রত্যেকটি খতিয়ানের যে শিরোনাম হিসাবের যে খাত, প্রত্যেকটা খাতের জন্য কোড নাম থাকে, সেক্ষেত্রে কোড নম্বরটি এখানে ব্যবহৃত হবে। এখন লক্ষ্য করো যে চলমান জের ছকে কলাম তারিখ, হিসাবের নাম, সূত্র। যে ক্ষেত্রে আমরা সনাতন পদ্ধতি বা টি ছকে লিখেছি জাবেদা পৃষ্ঠা, এইখানে আমরা লিখব সূত্র। এরপরে ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত বা ব্যালেন্স বা জের ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এক্ষেত্রেও তাই, আমরা ক্রয় খতিয়ান করতেছি, জাবেদায় ক্রয় যদি ডেবিট হয় তাহলে আমরা নাম লিখব বিপরীত নাম, আর টাকা লিখব ক্রয় ডেবিট, ডেবিট কলামে। ক্রয় যদি ক্রেডিট হয় ক্রেডিট কলামে। এবং চলমান জের ছক কেন বলা হয়? চলমান জের ছক এই জন্য বলা হয়, জের বা ব্যালেন্স প্রতিটি তারিখেই যতগুলো লেনদেন হবে প্রতি তারিখেই তার জের দেখানো হয়, সেই জন্য এটাকে বলা হচ্ছে চলমান জের ছক। তাহলে আমরা শুরু করি। 5 তারিখে জাবেদা ছিল ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা ক্রয় খতিয়ান করতেছি, নাম আসবে বিপরীত। তাহলে ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব। এখন ক্রয় ডেবিট, জাবেদায় ছিল ক্রয় ডেবিট, তাই ডেবিট কলামে লিখেছি 50,000 টাকার 10% কারবারি বাট্টা 5,000 টাকা বাদ দিয়ে 45,000। এবং এই 5 তারিখের উদ্বৃত্ত বা ব্যালেন্স কত আছে? 45,000। এটি কি ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স। যেহেতু ডেবিট কলামে তাই এটি ডেবিট ব্যালেন্স। এরপর আমরা যাব 22 তারিখে, আবার ক্রয় করা হয়েছে 10% বাট্টায় নগদ ক্রয় 30,000 টাকা। এক্ষেত্রে ক্রয় জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাই আমরা নাম লিখব নগদান হিসাব। 30,000 টাকার 10% 3,000 টাকা কারবারি বাট্টা বাদ দেওয়ার পরে আমরা টাকা পেলাম 27,000 টাকা ডেবিট কলামে, যেহেতু ক্রয় ডেবিট। এখন লক্ষ্য করো উদ্বৃত্ত ডেবিট আছে কত? 45,000, আরও ডেবিট করা হয়েছে 27,000। তাহলে কি খতিয়ানের বেলায় আমরা উদ্বৃত্তের ঘরে কিভাবে দেখাবো? যখন ডেবিট কলামে টাকা থাকবে আবার ডেবিট হবে যোগ, আবার ক্রেডিট কলামে টাকা থাকবে কোনো খতিয়ানে, অন্য কোনো খতিয়ানে যদি ক্রেডিট থাকে আবার ক্রেডিট করা হলে যোগ, ডেবিট ডেবিট যোগ হবে, ক্রেডিট ক্রেডিট যোগ হবে। কিন্তু যদি ডেবিট বা ক্রেডিট দুই রকম হয় তখন মাইনাস হবে। যেহেতু ক্রয় হিসাব সবসময় কি আমরা ক্রয় করলে ডেবিট হয়, সেই জন্য ক্রয় কি ডেবিট এবং ডেবিট কলামে লিপিবদ্ধ করতে হবে। এবং যতবার ক্রয় করা হবে ক্রয় সবসময় যেহেতু ডেবিট এবং কি হবে সবসময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ পাবে। কিন্তু কোনো কারণে যদি ক্রয় ক্রেডিট হয় সেক্ষেত্রে ক্রেডিট দিকে বসবে এবং ব্যালেন্স বা উদ্বৃত্তের ঘরে সেটা মাইনাস হবে। এই অঙ্কে এরকম কোনো লেনদেন ছিল না, কিন্তু আমি তোমাদেরকে বোঝার জন্য বলে দিয়েছি। তাহলে উদ্বৃত্ত কত হলো? 72,000। লক্ষ্য করো টি ছকে ব্যালেন্স সিডি 72,000, চলমান যার ছকে ক্রয় হিসাবের উদ্বৃত্ত কত? 72,000। এরপরে আমরা যাব ব্যাংক হিসাবে। লক্ষ্য করো ব্যাংক হিসাব, ব্যাংক হিসাবে আমরা আগের মতোই ব্যাংক ডেবিট, আমরা ব্যাংক ডেবিট হলে আমরা উদ্দীপকে নামটি লিখব সংশ্লিষ্ট জাবেদা থেকে তার ক্রেডিট
আইটেমটি, আবার ব্যাংক ক্রেডিট হলে আমরা লিখব তার ডেবিট দফাটি। এই উদ্দীপকে প্রথমেই মে 1 তারিখে ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে আর ব্যবসা আরম্ভ করা হয়েছে। লক্ষ্য করো মে 1 ব্যালেন্স বিডি, যেহেতু এটা প্রারম্ভিক উদ্বৃত্ত তাই ডেবিট বা ক্রেডিট কলামে লিপিবদ্ধ হবে না, সরাসরি উদ্বৃত্ত বা ব্যালেন্সের ঘরে বসবে। ব্যালেন্স বিডি 75,000 টাকা। কোন ঘরে বসবে? উদ্বৃত্ত ডেবিট ঘরে, যেহেতু ব্যাংক সম্পত্তিবাচক সেই জন্য তার ডেবিট উদ্বৃত্ত হয়, সেই জন্য ডেবিট ঘরে। এরপরে আমরা জাবেদায় দেখি যে আসবাবপত্র, লক্ষ্য করো আসবাবপত্র হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 13 তারিখ। তাহলে আমরা যদি এটা জাবেদা করি আসবাবপত্র ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে আমরা এখানে আসবাবপত্র নামে লিখব, বিপরীত খাতের নাম লিখতে হয় সেই জন্য আসবাবপত্র। এখন ব্যাংক ক্রেডিট, লক্ষ্য করো ব্যাংক ক্রেডিট, ক্রেডিট টাকার কলমে লিখেছি ক্রেডিট। তাহলে দেখো উদ্বৃত্ত ছিল ডেবিট, এখন আমরা জাবেদায় পোস্টিং দিয়েছি ক্রেডিট টাকার ঘরে, ক্রেডিট হয়েছে যেহেতু ব্যাংক ক্রেডিট। তাহলে ব্যালেন্স কি হবে? ডেবিট, এখানে ক্রেডিট করা হয়েছে তাহলে মাইনাস হবে কত? 65,000। এরপর আমরা 30 তারিখ লক্ষ্য করি, ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংকে জমা দেওয়া হলে আমরা জানি জাবেদা হয় ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে বিপরীত খাত নগদান হিসাবের নাম আসবে। আর যেহেতু ব্যাংক ডেবিট জাবেদায়, তাহলে ডেবিট কলামে পোস্টিং দিতে হবে 25,000 টাকা। এখন আমরা লক্ষ্য করি উদ্বৃত্ত, উদ্বৃত্ত ডেবিট কলামে উদ্বৃত্ত রয়েছে 65,000, আরও ডেবিট করা হয়েছে 25,000। তাহলে এখন কি ডেবিট এবং ডেবিট তাহলে যোগ করতে হবে কত? 90,000। তাহলে আমাদের উদ্বৃত্ত হবে মে মাসের 30 তারিখে ব্যাংক হিসাবে 90,000 টাকা। আমরা টিচকে দেখেছি ব্যালেন্স সিডি কত? 90,000 টাকা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে খতিয়ান, টিছক এবং চলমান জেরছক কিভাবে প্রস্তুত করতে হয়। এরপরে আমরা যাব খ অংশে, নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা তোমাদের সুবিধার জন্য আমি নগদ প্রাপ্তি জাবেদা লিপিবদ্ধ করেছি। এখন লক্ষ্য করো নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা আমরা জানি জাবেদার শ্রেণী বিভাগ, আমরা ক্লাসে এটা দেখিয়েছি, পড়েছি। বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করা হয় কি কি? বিশেষ জাবেদা, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। বিশেষ জাবেদা কেন সংরক্ষণ করা হয়? যে ক্ষেত্রে প্রতিষ্ঠানের আয়তন বড়, সেক্ষেত্রে সকল লেনদেন একটি বইতে রাখা সম্ভব হয় না, সেই জন্য যে সকল লেনদেনের পরিমাণ বেশি সেগুলো বিশেষ জাবেদায় সংরক্ষণ করা হয়। একটি প্রতিষ্ঠানে দেখা যায় যে নগদ প্রাপ্তি এবং প্রদান সংক্রান্ত লেনদেনের সংখ্যা অনেক বেশি হয়, সেই জন্য সেগুলোকে সাধারণ জাবেদায় লিপিবদ্ধ না করে বিশেষ প্রকৃতির জাবেদায় লিপিবদ্ধ করা হয়, সেই জন্য একে বলা হচ্ছে বিশেষ জাবেদা। তো বিশেষ জাবেদায় নগদ প্রাপ্তির জন্য, সকল প্রাপ্তির জন্য একটি জাবেদা তৈরি করা হয়, সেটা নগদ প্রাপ্তি জাবেদা। আবার নগদ প্রদানের জন্য একটি জাবেদা তৈরি করা হয়, সেটা হলো নগদ প্রদান জাবেদা। এখন নগদ প্রাপ্তি জাবেদায় আমরা কি কি বিষয় লিপিবদ্ধ করব? সকল প্রকার নগদ প্রাপ্তি। সকল প্রকার নগদ প্রাপ্তি বলতে একটা কারবারে যখন শুরু হয়, সাধারণত পণ্যদ্রব্যের ব্যবসা যখন আরম্ভ হয়, আমরা জানি যে সবচেয়ে বেশি ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত লেনদেন বেশি হয়। এরপর ধারে ক্রয় বিক্রয় করার পরে দেনাদারের নিকট থেকে টাকা আদায় এবং পাওনাদারকে পরিশোধ, এ সংক্রান্ত লেনদেনের সংখ্যা বেশি হয়। এছাড়া অন্যান্য নগদ লেনদেনও ঘটতে পারে। এখন নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা লক্ষ্য করো, আমরা একটু দেখি। একটা কারবার প্রতিষ্ঠানে যখন নগদ প্রাপ্তি ঘটে আমরা জাবেদা দিই নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। আবার যখন দেনাদারের কাছ থেকে টাকা আদায় করি, সেটা যদি বার্তা সাপেক্ষ হয় তাহলে নগদান ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আর অন্যান্য ক্ষেত্রে আমরা নগদ যদি পেয়ে থাকি, যেমন সম্পত্তি বিক্রি করা হয়েছে, সম্পত্তি পুরনো হয়ে গেছে, বিক্রি করা হয়েছে, নগদান ডেবিট, সংশ্লিষ্ট সম্পত্তি ক্রেডিট। বা কোনো আয় অর্জিত হলে নগদান ডেবিট, আয় হিসাব ক্রেডিট। এখন এই বিষয়গুলো নগদ প্রাপ্তি জাবেদায় কীভাবে লিপিবদ্ধ করব? এর জন্য আমরা দেখো তোমাদের সামনে একটি ছক দেওয়া আছে, আমরা ছকটি লক্ষ্য করি। নগদ প্রাপ্তি জাবেদার জন্য প্রথমে আছে দেখো তারিখ, এরপরে ক্রেডিট হিসাব খাত। আমরা জানি নগদ প্রাপ্তির ক্ষেত্রে নগদ অলওয়েজ ডেবিট, তাহলে নগদান হিসাব ডেবিট, আর বিপরীত খাতটি হবে ক্রেডিট। এইখানে আমরা বিপরীত খাতের নাম লিখব, সেই জন্য লেখা হয়েছে এখানে ক্রেডিট হিসাব খাত। এরপর সূত্র বা রেফারেন্স,
এরপরে আমরা লিখব নগদ প্রাপ্তির ক্ষেত্রে আমরা নগদকে ডেবিট করি, সেই জন্য ডেবিট কলাম দেখো দুইটা, নগদ ডেবিট। আবার বার্তা সাপেক্ষে বা বার্তা প্রদান করে যখন আমরা দেনাদার কাছে টাকা আদায় করব, প্রদত্ত বার্তা ডেবিট, সেই জন্য ডেবিট কলাম দুইটা। ক্রেডিট কলাম, একটা কারবারের সবচেয়ে আয় উপার্জিত হয় বিক্রয় থেকে বেশি, যেহেতু কারবারের মূল লক্ষ্য হলো ক্রয় বিক্রয়, সেজন্য বিক্রয়, নগদ যখন বিক্রয় হবে বিক্রয়ের জন্য একটি কলাম। এরপর প্রাপ্য হিসাবের টাকা আদায়, আমরা জানি এর বিক্রয়ের পরেই এর সবচেয়ে বড় খাত হলো নগদ প্রাপ্তির ক্ষেত্রে প্রাপ্য হিসাবের টাকা আদায়, প্রাপ্য হিসাব। এছাড়াও কারবারের আরও বিভিন্ন উৎস থেকে নগদ টাকা সংগ্রহ হতে পারে, আদায় হতে পারে। অন্যান্য সকল নগদ প্রাপ্তি আমরা অন্যান্য কলামে দেখাবো। তাহলে কি হলো, ডেবিট কলাম দুটি নগদ প্রদত্ত বার্তা, ক্রেডিট কলাম তিনটি বিক্রয়, প্রাপ্য হিসাব, অন্যান্য। এখন এটি ক্রেডিট কলামে কেন? আমরা জানি বিক্রয় করলে বিক্রয় আয়বাচক ক্রেডিট, প্রাপ্য হিসাব সম্পদবাচক। প্রাপ্য হিসাব যখন বিক্রি হয় তখন প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাবের টাকা যখন আদায় হবে তখন প্রাপ্য হিসাব সম্পদ হ্রাস পাবে ক্রেডিট, সেই জন্য এটা ক্রেডিট কলামে দেখানো হয়েছে, প্রাপ্য হিসাব যেহেতু টাকা আদায় হচ্ছে। আর অন্যান্য ক্ষেত্রে যদি আয়বাচক হয় বা কোনো সম্পত্তি বিক্রি হয় বা অন্য কোনো খাতে থেকে নগদ টাকা আদায় হয় তখন আমরা এই কলামে দেখাবো। তাহলে আমরা উদ্দীপকটি ইতিমধ্যে লক্ষ্য করেছি। লক্ষ্য করো উদ্দীপকে 8 তারিখে 5% বার্তায় নগদে পণ্য বিক্রয়। আমরা যদি এটার জাবাদা করি নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট, তাহলে ক্রেডিট হিসাব খাত কি? বিক্রয়। তাহলে লক্ষ্য করো তারিখ 2020 মে 8, বিক্রয় হিসাব, বিক্রয়ের পরিমাণ 30,000 টাকা 5% বার্তায়। আমরা জানি বিক্রয়ের মুহূর্তে যে বার্তা সেটা কারবারি বার্তা, তাহলে কারবারি বার্তা বাদ দিয়ে নিট মূল্য লিখতে হবে। 30,000-এর 5% 1,500 টাকা বাদ দিলে কত? 28,500। আমরা একটু যদি জাবাদা করি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব করি, দেখো নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, 28,500 28,500। তাহলে 8 তারিখের আমরা পোস্টিং দিলাম। এরপরে আমরা যাব লক্ষ্য করে উদ্দীপকে 15 তারিখ কমিশন পাওয়া গেল, কমিশন একটি আয়। যদি এটার আমরা জাবাদে দেই নগদান হিসাব ডেবিট, প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট অথবা কমিশন আয় হিসাব ক্রেডিট, তাহলে নগদ ডেবিট, ডেবিট দিকে লিখব। এবং কমিশন আমরা দেখি কমিশন অন্যান্যর কলামে আমরা লিপিবদ্ধ করেছি। এর কারণ হলো আমরা শুধু বিক্রয় এবং প্রাপ্য হিসাব এই উৎস থেকে যদি আমরা টাকা পাই সেক্ষেত্রে কেবলমাত্র বিক্রয় বা প্রাপ্য হিসাব লিখব। এছাড়া অন্য যে কোনো উৎস থেকে টাকা পাওয়া গেলে, নগদ পাওয়া গেলে সেটা আমরা অন্যান্য কলামে লিখব। তাহলে অন্যান্য কলামে আমরা লিখেছি। এরপর দেখো 24 তারিখ দেবাশিসের নিকট হতে 57,000 টাকা পাওনার পুনঃনিষ্পত্তিতে 54,720 টাকা আদায় হলো। তাহলে দেবাশিসের নিকট থেকে আদায় হলো, দেবাশিস অবশ্যই কারবারের কি? দেনাদার, তার কাছ থেকে আমরা প্রাপ্য হিসেবে টাকা আদায় করেছি। এবং পুনঃনিষ্পত্তিতে, যে ক্ষেত্রে পুনঃনিষ্পত্তিতে থাকবে সেক্ষেত্রে যে টাকা ছাড় দেওয়া হয়েছে সেটা প্রদত্ত বার্তা। তাহলে এটার জাবাদাটা কি হবে? দেবাশিসের কাছ থেকে আদায় হয়েছে নগদ, তাহলে নগদান হিসাব ডেবিট, বার্তা দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে, প্রদত্ত বার্তা ডেবিট। আর দেবাশিস হিসাব ক্রেডিট অথবা প্রাপ্য হিসাব দেবাশিস হিসাব ক্রেডিট আমরা এইভাবে লিখতে পারি। এইখানে দেখো তাহলে আমার ক্রেডিট কি? প্রাপ্য হিসাব অথবা শুধু দেবাশিস হিসাব, এটা লিখলে হবে। তাহলে আমার ক্রেডিট খাতের নামটি লিখবো, আমি এখানে লিখেছি প্রাপ্য হিসাব ব্র্যাকেটে দেবাশিস। ইচ্ছা করলে আমরা প্রাপ্য হিসাব না লিখে শুধু দেবাশিস হিসাব লিখলেও চলবে। তবে আধুনিক হিসাব বিজ্ঞানে প্রাপ্য হিসাব এবং দেনাদারের নাম কি সেটা আলাদা ব্র্যাকেটে দেখিয়ে দেওয়া হয়, সেটা হলো সর্বোত্তম। তো আমি সেইভাবেই দেখিয়েছি। লক্ষ্য করো 24 তারিখ প্রাপ্য হিসাব দেবাশিস, নগদান হিসাব ডেবিট 54,720 নগদ কলামে, প্রদত্ত বার্তা ডেবিট, ডেবিট 2,280 টাকা ডেবিট কলামে, প্রাপ্য হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট হ্রাস পেয়েছে 57,000 টাকা ক্রেডিট। তাহলে আমরা 24 তারিখের লেনদেনটির পোস্টিং দিলাম। এরপর লক্ষ্য করো 26 তারিখ পুরাতন অফিস সরঞ্জাম বিক্রয় 12,000 টাকা। তাহলে অফিস সরঞ্জাম কিভাবে বিক্রয় করা হয়েছে বলা হয়নি। তাহলে আমরা জানি নগদ উজ্জ্ব আছে, তাহলে নগদ আদায় করা হয়েছে। তাহলে জাবাদা হবে নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। তাহলে ক্রেডিট হিসাব খাত 26 তারিখ ক্রেডিট হিসাব খাতকে অফিস সরঞ্জাম হিসাব। এখন আমরা পোস্টিং দিলাম নগদ কলামে, নগদান যেহেতু ডেবিট, ডেবিট কলামে নগদের ঘরে 12,000, আর ক্রেডিট অন্যান্য কলামে 12,000 যেহেতু আমরা
সম্পত্তি বিক্রয় করে পেয়েছি, সে তো অন্যান্য কলামে যাবে। এখন আমরা কলামগুলো যোগ করব। দেখো, নগদ কলামের যোগফল ৯৭,২২০, প্রদত্ত বার্তা ২,২৮০। ক্রেডিট বিক্রয় কলামে দেখো ২৮,৫০০, ক্রেডিট প্রাপ্য হিসাব কলামে আছে ৫৭,০০০ এবং ক্রেডিট অন্যান্য কলামে আছে ১৪,০০০। আমরা জানি দুতরফা দাখিলা পদ্ধতির নিয়মে মোট ডেবিট মোট ক্রেডিট সমান হবে। দেখো, ডেবিট উভয় কলামের মোট যোগফল ৯৯,৫০০ এবং ক্রেডিট আমাদের তিনটি কলামের যোগফল ৯৯,৫০০। তাহলে মোট ডেবিট এবং মোট ক্রেডিট সমান করা হলো। আমরা এই যে উপস্থাপন করলাম, আমরা এইভাবেও এটাকে উপস্থাপন করতে পারি যেভাবে করলাম, অথবা তোমরা যদি ইচ্ছে করো, ছাত্রছাত্রীরা লক্ষ্য করো যে আমি এখানে ডেবিট ক্রেডিট আলাদা দেখিয়েছি, আবার মোট যোগফল দেখেছি। তোমরা ইচ্ছে করলে সরাসরি কলামগুলো আলাদা আলাদা করে এখানে নগদান ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট, বিক্রয় ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, অন্যান্য ক্রেডিট এইভাবে দেখাতে পারি। আবার যোগফলটা প্রত্যেকটা আলাদা আলাদা দিয়ে আলাদা আলাদা ক্লোজ করে দিতে পারবে, ওইভাবে করলেও চলবে। এরপর আমরা যাব নগদ প্রদান জাবাদায়। লক্ষ্য করো প্রিয় ছাত্রছাত্রীরা, একই রকমভাবে কারবারের বিভিন্ন খাতে নগদ প্রদান ঘটে। তাহলে একটি নির্দিষ্ট সময়ের যে পরিমাণ নগদ প্রদান ঘটেছে সেটা যে বইতে লিপিবদ্ধ করা হয় সেটা হচ্ছে নগদ প্রদান জাবেদা। এক্ষেত্রেও নগদ প্রাপ্তির ন্যায় দেখো, তারিখ নগদ প্রদান নগদ ক্রেডিট হবে আর বিপরীত খাত ডেবিট হবে, সেই জন্য ডেবিট হিসাব খাত এখানে লিখতে হবে। এরপরে প্রদান জাবেদার ক্ষেত্রে আমরা জানি যদি চেকে প্রদান করা হয়, এক্ষেত্রে মনে রাখতে হবে নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদায় নগদ এবং চেক বা ব্যাংকের মাধ্যমে লেনদেন, নগদ এবং চেক সেটা নগদ অন্তর্ভুক্ত, নগদের অন্তর্ভুক্ত। আমরা জানি যে আধুনিক পদ্ধতিতে, আধুনিক হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনায় নগদ, স্বল্প মেয়াদী সিকিউরিটিস এবং ব্যাংকের মাধ্যমে যে সমস্ত লেনদেন হয় তা সবই নগদের সংজ্ঞার অন্তর্ভুক্ত, অর্থাৎ এদেরকে নগদ হিসেবে গণ্য করা হয়। তাইলে যদি চেকে প্রদান করা হয় সেক্ষেত্রে চেক নাম্বারটি এখানে লিপিবদ্ধ করা হয়। এরপরে সূত্র, এরপরে দেখো ডেবিট, আমরা জানি নগদ প্রদান জাবেদায় আমরা পণ্য ক্রয় করলে ক্রয় ডেবিট, নগদ ক্রেডিট, তাহলে ক্রয় ডেবিট। প্রদেয় হিসাবের টাকা বা পাওনা দ্বারা টাকা পরিশোধ করা হলে প্রদেয় হিসাব ডেবিট, সেই জন্য ডেবিট দিকে লেখা হয়েছে। এছাড়াও অন্য কোনো খাতে যদি ব্যয় হয়, সম্পত্তি ক্রয় বা কোনো ব্যয় যদি সংগঠিত হয়, সেক্ষেত্রেও আমরা কি করব, ওই সংশ্লিষ্ট সম্পত্তিকে ডেবিট করব বা ব্যয়কে ডেবিট করব, এবং সেটা এখানে অন্যান্য কলামে আমরা দেখাবো। এখন ক্রয় সুনির্দিষ্ট, প্রদেয় হিসাব সুনির্দিষ্ট, আর বাকি সকল প্রদানের জন্য আমরা অন্যান্য খাতকে আমরা কি করব, ডেবিট করব। ক্রেডিট কলাম আমরা লক্ষ্য করি, দেখো নগদ প্রদান জাবেদায় নগদান ক্রেডিট, তাই ক্রেডিট আমরা নগদ কলাম দেখিয়েছি। আর এছাড়াও যখন প্রদেয় হিসাবের টাকা পরিশোধ করা হবে বার্তা সাপেক্ষে, অর্থাৎ প্রদেয় হিসাবের টাকা পরিশোধ করাতে কারবার বার্তা পায়, বার্তা হলো আয়, এবং আমরা জানি আয় ক্রেডিট হয়, সেই জন্য প্রাপ্ত বার্তা ক্রেডিট হিসাবে এখানে প্রাপ্ত বার্তা লিখেছি, ইচ্ছা করলে আমরা লিখতে পারতাম বার্তা আয়। এখন আমরা লক্ষ্য করি উদ্দীপকে ২০২০ মে ১৩, লক্ষ্য করো মে মাসের ১৩ তারিখে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় ১০,০০০ টাকা, চেকে পরিশোধ। তাহলে আমরা জাবাদে দিব আসবাবপত্র হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক যেহেতু নগদের সংজ্ঞার অন্তর্ভুক্ত, তাই এটা আমরা এখানে লিপিবদ্ধ করব। উদ্দীপকে চেক নম্বর দেওয়া নাই, তাই আমরা চেক নম্বর এখানে লিপিবদ্ধ করি নাই। তাহলে আসবাবপত্র হিসাব, তাহলে নগদান আমরা পরিশোধ করেছি নগদ ক্রেডিট, তাহলে দেখো ক্রেডিট কলামে নগদের ঘরে ১০,০০০, আর আসবাবপত্র ডেবিট, তাহলে আসবাবপত্র অন্যান্য কলামে বসেছে, দেখো ১০,০০০ টাকা ডেবিট। এরপরে আমরা যাব ১৮ তারিখ, লক্ষ্য করো উদ্দীপকটি মে মাসের ৫ তারিখের দেনা ৫% বার্তায় ৪২,৭৫০ টাকা পরিশোধ করা হলো। তাহলে আমরা ৫ তারিখে দেখেছি ধারে পণ্য ক্রয় করা হয়েছিল ৫০,০০০, কারবারি বার্তা বাদ দেওয়ার পরে ৪৫,০০০, আমরা ক্রয় মূল্য বলতে ৪৫,০০০ টাকাকে বুঝবো। তাহলে ৪৫,০০০ টাকা ছিল কারবারের মোট পাওনা, মোট দেনা ৪৫,০০০ টাকা কারবার পরিশোধ করেছে কয় তারিখ, ১৮ তারিখ। তাহলে ৪৫,০০০ টাকা পরিশোধ করেছে ৫% বার্তায়, তাহলে ৪৫,০০০-এর ৫% বার্তা ২,২৫০ টাকা। তাহলে আমরা পরিশোধ করেছি ৪৫,০০০ টাকা থেকে ২,২৫০ টাকা বাদ দিলে নগদ পরিশোধ করেছি কত, ৪২,৭৫০ টাকা। যদি এই ক্ষেত্রে আমরা জাবাদে দিই তাহলে কি হবে, লক্ষ্য করো প্রদেয় হিসাব ডেবিট, তাই প্রদেয় হিসাব ডেবিট কলামে ৪৫,০০০ টাকা, কারণ আমার
পূর্ণ পরিশোধিত হিসাবে মোট প্রদেয় হিসাব আমার কি হ্রাস পেয়েছে, তাই ৪৫,০০০ টাকাই ডেবিট করতে হবে। আর এই ৪৫,০০০ টাকার এগেনস্টে বা বিপরীতে আমরা পরিশোধ করেছি ৪২,৭৫০ টাকা, তাহলে নগদান হিসাব ক্রেডিট ৪২,৭৫০ টাকা ক্রেডিট নগদ কলামে। আর প্রাপ্ত বাট্টা বা বাট্টা আয় কারবারের ২,২৫০ টাকা ক্রেডিট কলামে। কেন? প্রাপ্ত বাট্টা ক্রেডিট, তাহলে প্রদেয় হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, প্রাপ্ত বাট্টা ক্রেডিট, তাহলে এটা আমরা পুস্টিং দিলাম। এরপর আমরা লক্ষ্য করি ২২ তারিখ 10% বাট্টায় নগদ ক্রয়, এক্ষেত্রে আমরা জাবাদে দেব ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মোট ক্রয় মূল্য ৩০,০০০, এর 10% কারবারি বাট্টা বাদ দিব, ৩,০০০ টাকা বাদ দিলে নিট ক্রয় মূল্য ২৭,০০০ টাকা আমরা লিপিবদ্ধ করব। তাহলে ক্রয় হিসাব ডেবিট, তাহলে ডেবিট কলামে ক্রয় হিসাব ২৭,০০০ টাকা, আর নগদান হিসাব ক্রেডিট, নগদ কলামে ক্রেডিট দিকে ২৭,০০০ টাকা। তাহলে আমরা উদ্দীপক থেকে নগদ প্রদান জাবেদায় লেনদেনগুলো লিপিবদ্ধ করলাম। এখন আমরা এটাকে প্রত্যেকটি কলামের যোগফল নির্ণয় করব। মোট ক্রয় ২৭,০০০, মোট প্রদেয় হিসাব ৪৫,০০০, অন্যান্য ১০,০০০, মোট নগদ লক্ষ্য করো ৭৯,৭৫০ টাকা, মোট প্রাপ্ত বাট্টা ২,২৫০ টাকা। এখন আমরা মোট ডেবিটের পরিমাণ নির্ণয় করি। মোট ডেবিট ২৭,০০০, ৩৫ এবং ১০,০০০, মোট যোগফল ৮২,০০০। আর ক্রেডিট কলামে দেখো মোট ক্রেডিট ৭৯,৭৫০ নগদ এবং ২,২৫০ টাকা প্রাপ্ত বাট্টা, মোট ক্রেডিট ৮২,০০০ টাকা। লক্ষ্য করো প্রিয় ছাত্রছাত্রী যে আমরা নগদ প্রাপ্তি জাবেদায় যেভাবে করেছি একই রকমভাবে নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করলাম। তবে এই ক্ষেত্রে তোমরা আগের মধ্যে ইচ্ছা করলে কলামগুলো সরাসরি করতে পারো। তো সুবিধার জন্য আমি অবশ্যই এইভাবে দেখাচ্ছি মোট ডেবিট মোট ক্রেডিট যাতে বোঝা যায়। তো এই ছিল আজকের উদ্দীপক এবং এর উত্তর। তো আশা করি তোমরা আজকের এই ক্লাস থেকে উপকৃত হবে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে। আমি একই অধ্যায়ে আরও কিছু অঙ্ক তোমাদেরকে আগামী ক্লাসগুলোতে দেখাবো। তো সেই পর্যন্ত বিদায়, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ সবাইকে।